আজকে আমরা পড়ব ক্লাস 11-এর স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ পার্ট 2। তোমরা যদি প্রথম পার্টটা না দেখে থাকো তাহলে অবশ্যই সেই পার্টটা আগে দেখে আসো, নাহলে এটা কিছু বুঝতে পারবে না। তুমি লাইনগুলো পড়াতে পড়াতে ইম্পর্টেন্ট ওয়ার্ড নোটসের মানেগুলো বলবো, তোমরা সেগুলো অবশ্যই খাতায় টুকে নেবে। হি হ্যাড এ হোল হার্টেড কন্টেম্পট। হোল হার্টেড মানে এখানে সম্পূর্ণরূপে, আর কন্টেম্পট মানে হচ্ছে ঘৃণা করা। ফর হোয়াট হি রিগার্ডেড অ্যাজ স্কিমিসনেস অর মকিনেস। স্কিমিসনেস মানে হচ্ছে একটু খুঁতখুঁতে ভাব, আর মকিনেস মানে হচ্ছে তোমার ন্যাকামোপানা। তো এই লাইনটার মানে হচ্ছে সেই সকল মানুষ যারা একটু খুঁতখুঁতে ধরনের, খুঁতখুঁতে মানে ধরো তুমি তার জন্য যত ভালো কাজ করো না কেন, সে তার মধ্যে দিয়ে একটা খুঁত বার করবেই, আর যদি কিছু খারাপ করো তাহলে তো তোমাকে কথা শুনিয়ে উদ্ধার করে দেবে। তো সেরকম কিছু খুঁতখুঁতে লোক এবং যারা একটু ন্যাকামোপানা করে তাদের স্বামীজি পুরো সম্পূর্ণ হৃদয় জুড়ে ঘৃণা করতেন। হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি হোয়েন আই কেম টু হিম উইথ মাই ডিফিকাল্টিস অ্যাবাউট অ্যানিমাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল। তো এখানে অ্যানিমাল স্যাক্রিফাইস মানে এখানে পশু বলির কথা বলা হয়েছে। তো সিস্টার নিবেদিতা এখানে বলেছেন যে তিনি আমার ওপর কিছু কথা ব্যয় করেছিলেন, মানে আমাকে কিছু বলেছিলেন যখন আমি তার কাছে মন্দিরের পশু বলি নিয়ে আমার আপত্তি জানাতে গেছিলাম। হি মেড নো রেফারেন্স অ্যাজ হি মাইট হ্যাভ ডান টু দ্য ফ্যাক্ট দ্যাট মোস্ট অফ আস লাউডলি অ্যাজ উই মে অ্যাটাক দিস হ্যাভ নো হেজিটেশন ইন অফারিং অ্যানিমাল স্যাক্রিফাইস টু আওয়ার সেলফ। তো এখানে রেফারেন্স মানে হচ্ছে উদাহরণ দেওয়া, হেজিটেশন মানে হচ্ছে আপত্তি। তো সিস্টার নিবেদিতা এখানে বলছেন স্বামীজি আমার প্রশ্নের কোনো সেরকম যুক্তি দেখালেন না বা সেরকম কোনো উদাহরণ দিলেন না, যেটা তিনি অবশ্যই দিতে পারতেন। তিনি বলতেই পারতেন যে আমরা যারা এই মন্দিরের পশু বলি নিয়ে নানান আপত্তি জানাই, সেই পশুর বলিটাই যখন নিজের স্বার্থের জন্য হবে তখন কিন্তু আমাদের আপত্তি লাগে না। তো ঠিকই তো, যারা দেখবে এই সব জিনিস নিয়ে নানান আপত্তি জানায়, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া দেখবে নানান রকমের পোস্ট করে যে এরকম হওয়া উচিত না, নিষ্পাপ প্রাণীদের এভাবে মারা উচিত না, কিন্তু যারা এরকম বড় বড় কথা বলে তারাই দেখবে কি না পরের দিন বাজারের ব্যাগ নিয়ে মাংসের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এটা তো আমরা দেখেছি। তা স্বামীজি তো এরকম নানান যুক্তি দেখাতে পারতেন বা এই কথাগুলো বলতে পারতেন, কিন্তু বললেন না। He offered no argument, as he easily might have done, regarding the degradation of the butcher and the slaughterhouse under the modern system. দেখো এখানে লেখা আছে না মাইট হ্যাভ ডান। মাইট হ্যাভ ডান মানেই তিনি করতে পারতেন, মানে করতে পারতেন এরকম কিছু বোঝালেই তখন বলা হয় মাইট হ্যাভ ডান। ডিগ্রেডেশন মানে হচ্ছে অবনমন বা দুর্গতি। বার্চার মানে হচ্ছে এখানে তোমার কষাই, আর স্ল্যাক্টার হাউস মানে হচ্ছে এখানে কষাইখানা। বলছে তিনি কোনো তর্ক করলেন না বা কোনো কিছু যুক্তি দেখালেন না যেটা তিনি খুব সহজেই দিতে পারতেন, যে বর্তমান যুগে কষাইখানাদের যা দুর্গতি, তাদের যা অবস্থা, এইসব নিয়ে তো নানান তিনি আর্গুমেন্ট বা যুক্তি দেখাতে পারতেন, কিন্তু তিনি কিছুই বললেন না। হোয়াই নট এ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার ওয়াজ হিজ ওনলি ডিরেক্ট রিপ্লাই টু মাই অবজেকশন। অবজেকশন মানে এখানে হচ্ছে আপত্তি। তাহলে স্বামীজি খুব সামান্য ছোট্ট একটা কথা বললেন। কি বললেন তার আপত্তির উত্তরে? বলছে হোয়াই নট এ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার। বলছে আরেকটু রক্তক্ষরণ হোক না এই দৃশ্য বা এই ছবি সম্পূর্ণ হওয়ার জন্য। তো লাইনটা তোমরা ভালো করে মনে রাখবে যে স্বামীজি সিস্টার নিবেদিতার পশু বলির আপত্তির উত্তরে কী বলেছিলেন, তো এটা তোমরা মনে রাখবে। অ্যান্ড ইট ওয়াজ কনসিডারেবল ডিফিকাল্টি দ্যাট আই এলেক্টেড ফ্রম হিম অ্যান্ড ফ্রম অ্যানাদার ডিসাইপল অফ শ্রী রামকৃষ্ণ sitting near the actual fact of the more austere side of Kali worship, that side which has transcended the sacrifice of others. তো এখানে এলিক্টেড মানে হচ্ছে বুঝতে পারা, আর কনসিডারেবল ডিফিকাল্টি মানে হচ্ছে তোমার যথেষ্ট অসুবিধা, অ্যাস্টার সাইড মানে হচ্ছে এখানে কঠোরতম দিক, ট্রান্সেন্ডেন্ট মানে হচ্ছে অতিক্রম করা। তো এইখানে সিস্টার নিবেদিতা বলেছে আমার কালী পুজোর ওই কঠোরতম দিকটি
যেটা কি না পশু বলি কিংবা কারোর ত্যাগ দ্বারা সম্পূর্ণ হয়। সেই জিনিসটা আমি যখন স্বামীজি এবং তার কাছেই বসা শ্রী রামকৃষ্ণের এক শিষ্যর কাছ থেকে জানতে পারলাম, সেটা আমার কাছে বোঝা খুব কঠিন ছিল বা সেটা আমার বুঝতে খুবই অসুবিধা হয়েছিল। এখানে এটাই বলেছে, আশা করি বুঝতে পেরেছ। He told me, however, that he had never tolerated blood offering commonly made to the demons who attend on Kali. তো এখানে ব্লাড অফারিং মানে হচ্ছে রক্ত অর্পণ, আর ডিমন্স মানে তোমরা জানো শয়তান। অ্যাটেন্ড অন কালী মানে হচ্ছে যারা কালী মায়ের কাছে থাকে, মানে যারা কালীর সেবা করে। তো এখানে শয়তানদের কথা বলা হয়েছে, যেই শয়তানগুলো যেগুলো কালী মায়ের সেবা করে। তো এখানে বলছে হাউএভার, সে আমাকে বলেছিল যাই হোক, সে কিন্তু কখনো এই রক্ত অর্পণ পছন্দ করে না, যেটা কি না মা কালীর সেবিকা বা সেবকদের, শয়তান সেবকদের জন্য অর্পণ করা হয়। দিস ওয়াজ সিম্পল ডেভিল ওয়ার্শিপ অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট। এটা সম্পূর্ণ একটা শয়তানদের আরাধনা এবং স্বামীজির কাছে এর কোনো জায়গাই ছিল না। তোমরা যে ভাবো এই যে রক্ত অর্পণ করা হয় এটা যে মা কালীর জন্য, তা না, কিন্তু এই রক্তটা অর্পণ করা হয় মা কালীর যে সেবিকা। দেখবে মা কালীর পায়ে দেখবে ছোট ছোট দুটো পুতুল থাকে, ওগুলো কিসের পুতুল? ওগুলো হচ্ছে ডাকিনী যোগিনীর পুতুল। ওই সকল শয়তানদের বা কালী মায়ের সেবিকাদের জন্যই রক্তটা অর্পণ করা হয়। এই দেখো, এই যে ডাকিনী যোগিনী এরকম দেখবে থাকে, এরকম দেখবে থাকে এরা, তো এদের জন্য রক্ত অর্পণ করা হয়। তো এখানে সেটাই বলেছে, হিজ ওন এফোর্ট বিং কনস্ট্যান্টলি টু ব্যানিশ ফেয়ার অ্যান্ড উইকনেস ফ্রম হিজ ওন কনসিয়াসনেস। তো এখানে বলছে তার একমাত্র, তার মানে এখানে স্বামীজির একমাত্র প্রচেষ্টা ছিল ব্যানিশ। ব্যানিশ মানে হচ্ছে এখানে শেষ করা, শেষ করা তার নিজের চেতনা থেকে ভয় এবং দুর্বলতা। এই যে ফেয়ার অ্যান্ড উইকনেস, তাহলে স্বামীজির একমাত্র লক্ষ্য ছিল কি? নিজের চেতনা থেকে ভয় এবং দুর্বলতাকে শেষ করা। And to learn to recognize the mother as instinctively in evil, terror, sorrow and annihilation, as in that which makes for sweetness and joy. এবং তার আরেকটা লক্ষ্য কী ছিল? ইনস্ট্যান্টিভলি মানে হচ্ছে তোমার সহজভাবে। এখানে বলেছেন এবং তার আরেকটা লক্ষ্য ছিল দি মাদার, অর্থাৎ মা কালীকে চেনা। মা কালীকে চেনা সহজভাবে, কিসের মধ্যে? এভিল মানে শয়তান, টেরর মানে হচ্ছে ভয়, সরো মানে কষ্ট, অ্যান্ড অ্যানিহিলেশন মানে বিনাশ। তার আরেকটা লক্ষ্য ছিল মা কালীকে চেনা সহজভাবে শয়তান, ভয়, কষ্ট এবং বিনাশের মধ্যে, যার মধ্যে কিনা কি রয়েছে? যার মধ্যে রয়েছে সুইটনেস অ্যান্ড জয়, মিষ্টতা এবং আনন্দ। ইট ফলোড দ্যাট দ্য ওয়ান থিং হি কুড নট অ্যাওয়ে উইথ ওয়াজ এনি শর্ট অফ ওয়াটার ডাউন অফ দ্য গ্রেট কনসেপশন। ইট ফলোড দ্যাট দ্য ওয়ান থিং। তো এইগুলো থেকে ওয়ান থিং মানে এগুলো থেকে একটা জিনিস বোঝা যায় যে স্বামীজির এই যে চিন্তাভাবনা, মায়ের প্রতি এই যে আরাধনা, অনুগত্য, এইগুলো তিনি কোনো মতেই ওয়াটারিং ডাউন করতে দেবেন না। ওয়াটারিং ডাউন মানে হচ্ছে যেমন জল সহজভাবে বয়ে চলে যায়, মায়ের প্রতি তার প্রেমকে সেরকম সহজভাবে কখনোই যেতে দেবে না। ফুলস, he exclaimed once as he dwelt in quick talk on the worship of terror on becoming one with terrible. তো এখানে ডুয়েল্ট মানে হচ্ছে ছোট কথোপকথন। তো একদিন যখন ছোট একটা আলোচনা হচ্ছিল, কিসের উপর আলোচনা হচ্ছিল? দ্য ওয়ারশিপ অফ দ্য টেরিবল মানে ভয়ঙ্করীর আরাধনা নিয়ে, এবং বিকেমিং ওয়ান উইথ টেরিবল ভয়ের সাথে এক হয়ে যাওয়ার, এই সকল বিষয় নিয়ে। এই নিয়ে যখন ছোট্ট একটা আলোচনা হচ্ছিল তখন স্বামীজি হট করে বলে উঠলেন, ফুলস মানে বোকা, দে পুট গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার রাউন্ড দাই নেক, THY দাই, দাই মানে এখানে কিন্তু মা কালীর কথা বলা হয়েছে, দাই মানে সে, অ্যান্ড দেন স্টার্ট ব্যাক ইন টেরর এবং ভয়তে পিছনে চলে আসে, অ্যান্ড কল দি মার্সিফুল, এখানে দেখো THEE বড়দের টি আছে, এখানে দি মানে সে, দি মানে এখানে মা কালীর কথা বলা হয়েছে। বলছেন যে এরা বোকা, এরা কিনা মায়ের গলায় ফুলের মালা পরায় আবার মাকেই ভয় পেয়ে পিছনে চলে আসে, এরা তো বোকা। আবার বলে কিনা মাকে দয়াময়ী, বোকা এরা।
এরকমভাবে একদিন স্বামীজি বলে উঠলেন। অ্যান্ড অ্যাজ হি স্পোক দ্য আন্ডারলাইং ইগোইজম অফ ওয়ার্শিপ দ্যাট ইজ ডেভোটেড to the kind God, to providence, the consoling divinity, without a heart for God in the earthquake or God in the volcano। তো এখানে আন্ডারলাইং ইগোইজম মানে হচ্ছে অন্তর্নিহিত স্বার্থপরতা, প্রভিডেন্স মানে হচ্ছে এখানে বলতে পারো দূরদর্শিতা, কনসোলিং মানে সান্ত্বনা পাওয়া, এবং ডিভিনিটি মানে হচ্ছে দেবত্ব। তো এখানে লেখিকা বলেছেন যে স্বামীজি আরও বলতেন, এই যে অ্যাজ হি স্পোক, তিনি আরও বলতেন এই যে বর্তমান যুগে আরাধনার মধ্যে যে অন্তর্নিহিত স্বার্থপরতা আছে। কিসের স্বার্থপরতা? মানুষ দূরদর্শিতা দিয়ে নিজের দেবত্ব মানে স্বর্গলাভ করার জন্য শুধু দয়ালু ভগবানকে পুজো করে, কিন্তু এই যে ভূমিকম্প, ভলক্যানো, এই সবার মধ্যেই দেবত্ব আছে, সবার মধ্যেই আরাধনার মধ্যেই মা কালীর রূপ রয়েছে। এই ভয় এবং বিনাশের মধ্যেও মা কালীর রূপ রয়েছে। তো এইগুলোকে মানুষ পুজো করে না, মানুষ শুধু দয়ালু ভগবানকে পুজো করে। এই যে স্বার্থপরতা, একজন ভালো করছে বলে তাকেই পুজো করছে, আর একজনকে সে পুজো করছে না, তো এইগুলোই হচ্ছে অন্তর্নিহিত স্বার্থপরতা। এই সকল কথা কি করতো? ওভারওয়েলমড দ্য লিসনার। হুটহাট করে, যেহেতু স্বামীজি হট করে অ্যাগ্রেসিভ হয়ে কথাগুলো বলতেন, শুধু সব অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকতো। আশা করি বুঝতে পেরেছ। One saw that such worship was at bottom, as the Hindu calls it, merely shopkeeping। তো কেউ কেউ মনে করতো পূজা আরাধনা একটা খুব সামান্য একটা জিনিস, হিন্দুরা তো এগুলোকে বলতো বা বলে ব্যবসা করার একটা জিনিস। And one realized the infinitely greater boldness and truth of the teaching that God manifests through evil as well as through good। এবং আরেকজন বোঝে, কিভাবে বোঝে? গ্রেটার বোল্ডনেস মানে খুব আন্তরিক চিন্তাধারা এবং চেতনা দিয়ে। আরেকজন কি বোঝে? আরেকজন বোঝে এটাই যে ভগবান রয়েছে এভিল শয়তানের মধ্যে এবং ভালোর মধ্যেও। তো কেউ কেউ বোঝে পুজো অর্চনা খুব সামান্য একটা জিনিস, ব্যবসার একটা জিনিস, কিন্তু আরেকজন তার গভীর চিন্তাভাবনা এবং কঠোর সত্যিটাকে স্বীকার করে মেনে নেয় যে মা রয়েছে, ভালোর মধ্যেও রয়েছে, খারাপের মধ্যেও রয়েছে। তো এখানে স্বামীজি এটাই বা লেখিকা এটাই বোঝাতে চেয়েছেন। One saw that the true attitude for the mind and will that are not to be baffled by personal self was in fact the determination। ডিটারমিনেশন মানে হচ্ছে সংকল্প, ব্যাফেল্ড মানে বলতে পারো না পাল্টানো। তো এটা দেখে বোঝা গেছে যে আমাদের মন এবং ইচ্ছা কখনোই নিজের স্বার্থপরতার জন্য পাল্টাতে নেই। তো এইটাই আমাদের দৃঢ় সংকল্প। ইন দ্য স্টার্ন ওয়ার্ড অফ স্বামী বিবেকানন্দা, টু সিক ডেথ not life, to hurl oneself upon the sword's point, to become one with the terrible for evermore। তো এখানে হার্ল মানে হচ্ছে দাঁড় করিয়ে দেওয়া, শিখ মানে খোঁজা, স্টার্ন মানে কঠোর। তো স্বামীজি এই যে কথাবার্তাগুলো তোমরা বুঝতে পারছো, দেখো যিনি হুটহাট করে রেগে গিয়ে এই সমস্ত বলতেন, তো এই ধরনের কঠোর কড়া কথাগুলো স্বামীজি বলতেন। এবং কি বলতেন? যে মৃত্যুকে খোঁজো, জীবনকে না। নিজেকে দাঁড় করিয়ে দাও কিসের সামনে? শোর্ট পয়েন্ট। নিজেকে দাঁড় করিয়ে দাও তরোয়ালের সামনে, তখনই তোমরা মায়ের ভয়ঙ্করী রূপের বা মায়ের ভয়ের সাথে এক হতে পারবে। তো তোমরা বুঝতেই পারছো যে স্বামীজি কেমন ধরনের চরিত্র বা ব্যক্তিত্ব ছিল। আমাদের কথা ভাগ্য এই চ্যাপ্টারটা দিয়েছে, খুবই আমাদের নিজেদের লাকি মনে করা উচিত। স্বামীজির আমরা কথা কেমন কী কথা বলতো, কেমনভাবে বলতো, সেগুলো আমরা পড়ে জানতে পারছি। আমরা কি জানতাম? স্বামীজি এত সালে জন্মগ্রহণ করেছে, এত সালে মারা গেছেন, তিনি শিকাগোতে গেছিল, বক্তৃতা দিয়েছিল, ছোটোবেলায় তার নাম ছিল নরেন বিলে এবং খুব দুষ্টু ছিল, এইটুকুই আমরা কিন্তু জানতাম। কিন্তু এখন আমরা এটা পড়ে জানতে পারছি তার প্রতিটা সেন্টেন্স, প্রতিটা বক্তব্য আমাদের নিজেদের ভাগ্যবান মনে করা উচিত। তার কথাবার্তা, আচরণ আমরা বুঝতে পারছি। তো সত্যি এটা পড়ে খুবই ভালো লাগছে, আমাদের বহুত কিছু শিখতে পারবো এটা দিয়ে। তো এইখানে যতটুকু বললাম, এখানে কী কী জিনিস তোমাদের মনে রাখতে হবে একটু ভালো করে শুনে নাও।
তো এখানে তোমাদের নিশ্চয়ই মনে আছে স্বামীজি স্কিমিসনেস আর মকিনেস, মানে যারা একটু খুঁতখুঁতে ন্যাকামি ভাব করে তাদের কিন্তু তিনি পছন্দ করতেন না, এগুলো তোমাদের মনে রাখতে হবে। তো সিস্টার নিবেদিতা তার কাছে গেছিল কিসের অভিযোগ নিয়ে? মন্দিরের পশু বলির অভিযোগ নিয়ে, যে অ্যানিমাল স্যাক্রিফাইসের অভিযোগ নিয়ে কিন্তু সিস্টার নিবেদিতা স্বামীজির কাছে গেছিলো, এগুলো তোমরা মনে রাখবে। এই কী কী নানান উদাহরণ দিতে পারতো সেগুলোও তোমরা একটু খেয়াল রাখবে। আর এই যে সিস্টার নিবেদিতা পশু বলি নিয়ে যে আপত্তি জানাতে গেছিলো, তার উত্তরে স্বামীজি কী বলেছিলেন ওটা খুব ভালো করে মনে রাখবে, যে হোয়াই নট দ্য লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার, ওটা মনে রাখবে। এই যে হোয়াই নট এ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার। তো এইটাই এই যে ব্লাড অফারিং মানে এই যে রক্ত অর্পণ করা, এগুলো কাদের জন্য? এগুলোকে স্বামীজি কী ভাবতেন? এগুলোকে ভাবতেন স্বামীজি হচ্ছে ডেভিল ওয়ারশিপ। তাহলে স্বামীজি এই যে রক্ত অর্পণ করাকে বা শয়তানের আরাধনা মনে করতেন, বা ডেভিল ওয়ারশিপ মনে করতেন, এগুলো তোমরা মনে রাখবে। স্বামীজি মা কালীকে কিসের মধ্যে দেখতে চেয়েছিল? এভিল, টেরর, সরো, অ্যানিহিলেশন। তোমরা স্বামীজি আলোচনার মধ্যে বলে উঠেছিলেন ফুলস। তা আলোচনা কী নিয়ে হচ্ছিল? আলোচনা হচ্ছিল দ্য ওয়ারশিপ অফ টেরিবল অ্যান্ড বিকেমিং ওয়ান উইথ টেরিবল। তো এই দুটো আলোচনা হচ্ছিল তখন। স্বার্থপরতা রয়েছে পূজা অর্চনার মধ্যে, সেই স্বার্থপরতাগুলো কী, এগুলো তোমরা রিভাইন্ড করে শুনে নেবে ভালো করে। তো এইগুলো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, তোমরা এই প্যারাটার মধ্যে শুনবে। চলো আমরা পড়া কন্টিনিউ করি, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে অনেক। ইট উড হ্যাভ বিন অলটুগেদার ইনকনসিস্টেন্ট উইথ দ্য স্বামীস আইডিয়া অফ ফ্রিডম টু হ্যাভ sought to impose his own conception on a disciple। এখানে ইনকনসিস্টেন্ট মানে হচ্ছে বেমানান, আর ইম্পোজ মানে হচ্ছে চাপানো, শর্ট মানে হচ্ছে এখানে চাওয়া। তো এখানে বলেছে স্বামীজি নিজের চিন্তাধারা কখনোই অন্যের কাছে সঁপে দিতেন না, বা তিনি চাইতেন না যে নিজের চিন্তাধারা অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে। এটা স্বামীজির স্বাধীনতার চিন্তাধারার সাথে একেবারেই বেমানান ছিল। বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ অ্যাজ অ্যান এডুকেশনিস্ট হ্যাড কন্ট্রিবিউট টু ইমপ্রেস অন মি নাও দ্য নেসেসিটি অফ টেকিং অন দ্য ইন্ডিয়ান কনসিয়াসনেস। নেসেসিটি মানে হচ্ছে প্রয়োজনীয়তা, এডুকেশনিস্ট মানে তোমরা জানো শিক্ষার্থী, কন্ট্রিবিউট মানে সাহায্য করা। এখানে লেখিকা বলেছেন আমি অতীতকালে শিক্ষার্থী হিসাবে যা অর্জন করেছি তা আমাকে সাহায্য করেছে ভারতীয় চেতনাকে গ্রহণ করে নেওয়ার। অ্যান্ড দ্য পার্সোনাল পারপ্লেক্সিটি মানে হচ্ছে এখানে বিভ্রান্তি, অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেমোরি অফ পিলগ্রিমেজ মানে হচ্ছে তীর্থযাত্রা। টু অমরনাথ ওয়াজ এ উইটনেস নট টু বি ফরগটেন টু দ্য স্ট্রং প্লেস হুইচ ইন্ডিয়ান সিস্টেম অফ ওয়ারশিপ হেল্ড ইন দ্যাট কনসিয়াসনেস। এখানে বলেছে অমরনাথ, এই যে দেখো ছবিটা আছে, তো এই অমরনাথ তীর্থযাত্রায় যাওয়ার সময় সেখানকার একটা জায়গায় ভারতীয়দের চেতনার মধ্যে যে আরাধনা আছে সেই নিয়ে এক বিভ্রান্তির স্মৃতি কখনোই ভোলার মতন না। তো পুরো লাইনটার মানে একবার তোমাদের সিম্পলভাবে আমি বলছি। তো এই লাইনটা যদি সহজ করে তোমাদের বলি, তো লেখিকা অতীতকালে যে শিক্ষা অর্জন করেছিল সেই শিক্ষার দ্বারা তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতীয় চেতনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। তো একবার তিনি যখন অমরনাথে যাত্রায় গেছিলেন তখন সেখানকার মানুষের মধ্যে ভগবানকে নিয়ে এত শ্রদ্ধা, এত আরাধনা, তো এইগুলো বুঝতে গেলে তার যে ভারতীয় চেতনাটা গ্রহণ করতে হবে, তো এটা তিনি বুঝতে পেরেছিলেন। তো এটা তোমরা এইভাবে, I set myself therefore to enter into Kali worship, as one word set oneself to learn new language or take birth deliberately, perhaps in a new race। তো তারপরেই তিনি নিজেকেও কালী মায়ের আরাধনায় নিযুক্ত করলেন। যেমন করে ঠিক কেউ একটা নতুন ভাষা শেখে, অথবা টেক বার্থ ডেলিবারেটলি মানে ইচ্ছা করে অন্য জায়গায় জন্ম নেওয়া, অথবা নতুন রেসে নিজেকে সমর্পিত করা। টু দিস ফ্যাক্ট আই ওয়ে ইট দ্যাট আই ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ মাচ অ্যাজ আই ডিড অফ আওয়ার মাস্টার্স লাইফ অ্যান্ড থট। ওই মানে এখানে ঋণী। তো তিনি এখানে বলেছেন আমি স্বামীজির কাছে সবসময় ঋণী হয়ে থাকব, যে আমি
তার কাছ থেকে সামান্য কিছু হলেও বা তার চিন্তাধারা আমি অল্প কিছু হলেও বুঝতে পেরেছিলাম। স্টেপ বাই স্টেপ, গ্লিমস আফটার গ্লিমস, আই বিগান টু কম্প্রিহেন্ড এ লিটল। কম্প্রিহেন্ড মানে বুঝতে পারা। এখানে বলেছে স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে, গ্লিমস আফটার গ্লিমস, অল্প অল্প তাকে স্বয়ং দেখে আমি অল্প কিছু তার কাছে শিখতে পেরেছিলাম। অ্যান্ড ইন ম্যাটার্স অফ রিলিজিয়াস হি ওয়াজ উইথাউট নোয়িং ইট এ বর্ন এডুকেটর। তো এটা একটা ধর্মীয় ব্যাপার, রিলিজিয়াস মানে একটা ধর্মীয়, এটা একটা ধর্মীয় ব্যাপার যে সে হয়তো নিজেই জানতেন না যে সে একজন শিক্ষক হিসাবেই জন্মগ্রহণ করেছেন। তার কাছে থেকে যে এত কিছু শিখছে সিস্টার নিবেদিতা বা এত লোক যে এত কিছু শিখেছেন, সে কিন্তু হয়তো নিজেই জানে না যে সে তাদের শেখাচ্ছেন। তো সে একজন যে শিক্ষক স্বামীজি নিজেই জানতেন না। হি নেভার চেকড এ স্ট্রাগল থট, সে কখনো কোনো সমস্যা নিয়ে চিন্তা করতেন না। বিং উইথ হিম ওয়ান ডে হোয়েন অ্যান ইমেজ অফ কালী ওয়াজ ব্রট ইন অ্যান্ড নোটিসিং সাম পাসিং এক্সপিরিয়েন্স। তো একদিন যখন তার কাছে একটা মা কালীর চিত্র আনা হলো, তখন আমি কিছু জিনিস লক্ষ্য করেছিলাম। আই সাডেনলি পারহ্যাপস স্বামীজি কালী ইজ দ্য ভিজন অফ শিবা, ইস্যি। তখন আমি স্বামীজিকে বলেছিলাম, স্বামীজি আচ্ছা মা কালী কি শিবেরই একটা দৃষ্টিভঙ্গি বা। হি লুকড অ্যাট মি ফর এ মুমেন্ট, সে আমার দিকে কিছুক্ষণ দেখলো। ওয়েল ওয়েল, এক্সপ্রেস ইট ইন ইয়োর ওন ওয়ে, হি সেড জেন্টলি, এক্সপ্রেস ইট ইন ইয়োর ওন ওয়ে। সে একটু আমার দিকে তাকালো এবং কি বলল, ভালো ভালো বোঝো, নিজের মতন করে বোঝো। তো আজকে এইটুকুই।